নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান ডায়াবেটিস পে চর্চা। ডায়াবেটিস এবং ডায়াবেটিসকে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব সেই নিয়ে সচেতনতা বাড়াতে আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান। আজকের এই দ্রুতগতির জীবনযাত্রা, সেই সঙ্গে মানসিক চাপ এবং অনিয়ম খাদ্যাভ্যাসে, এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা উদ্বেগজনক হারে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আর আমরা যদি বিশ্বের পরিসংখ্যান ক্ষেত্র দেখি, সেখানে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীর সংখ্যা কিন্তু সব থেকে বেশি। ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা যেহেতু বেশি, সেই কারণে ভারতবর্ষকে ডায়াবেটিসের রাজধানীও বলা হয়ে থাকে। তাই ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি বিশেষজ্ঞ চিকিৎসকদের। অনুষ্ঠানের শুরুতে আমি পরিচয় করিয়ে দেব বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অনিমেষ মাইতি, বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্ট, আইএলএস হসপিটাল, নাগেরবাজার। ডক্টর মাইতি, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন ডক্টর রানা ভট্টাচার্য, বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর অফ কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডিপার্টমেন্ট অফ এন্ডোক্রিনোলজি। আপনাকেও স্বাগত। ধন্যবাদ, নমস্কার। সেই সঙ্গে রয়েছেন ডক্টর সিলিমা এস তেরেনিয়া, টাটা মেডিকেল সেন্টার, রাজারহাট, বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট, মণিপাল বাইপাস হসপিটালের সঙ্গে যুক্ত। আপনাকেও স্বাগত ডক্টর। নমস্কার। আমি শুরুতেই চলে আসবো ডক্টর মাইতির কাছে। আমরা বেশিরভাগ সময় একটা কথা খুব বলে থাকি, যখনই কেউ আমাদের পরিবারে ডায়াবেটিস আক্রান্ত হয়, যে আমরা বলি আমাদের পরিবারে ডায়াবেটিস আছে। সত্যি কি এটা জেনেটিক? কি মনে করেন? ডায়াবেটিস মূলত 3 ধরনের বলি। এক টাইপ 1 ডায়াবেটিস, আর এক টাইপ 2 ডায়াবেটিস, আর ডায়াবেটিস অন্য কারণের জন্য। তো এদের মধ্যে মূলত টাইপ 2 ডায়াবেটিস ধরে নিন শতকরা 95%, এবং আমরা যা ডিসকাশন করছি মূলত এই টাইপ 2 ডায়াবেটিস নিয়ে। এবার আমরা যদি ভাবি যে এটা বংশগত কি না, তাহলে দেখা যাবে যে টাইপ 2 ডায়াবেটিস একটা বংশগত ইনহেরিটেন্স আছে, কিন্তু যেহেতু এটা পলিজেনিক ডিজিজ, তার মানে অনেকগুলো জিন এখানে ইনভলভ, ফলে ইনহেরিটেন্সটা ঠিক মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের মতো নয়। তবে দেখা গেছে যে বাড়িতে যদি বাবা বা মা কোনো এক সাইডে যদি ডায়াবেটিস থাকে, তাহলে বংশগত হওয়ার সম্ভাবনা ছেলেদের মধ্যে ধরুন 30 to 40%। কিন্তু আবার যদি দেখি দুদিকেই আক্রান্ত, মানে বাবার দিকেও আক্রান্ত বা মায়ের দিকেও আক্রান্ত, তাহলে কিন্তু সেই ইনহেরিটেন্সটা বেড়ে 50%-এর বেশি হয়ে যায়। এবং এই ইনহেরিটেন্সটা শুধুমাত্র যে বাবা মার মধ্যেই হতে হবে তা নয়, বাবার দিকে ধরো কাকা, জ্যাঠা, ঠাকুমা, দাদু, পিসি, আবার মায়ের দিকে মাসি, আবার দাদু, দিদা, তো মামা, এদের যে কোনো কারো থাকলেই কিন্তু সেটা বংশগত একটা ইনহেরিটেন্সের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও যদি কারো বংশগত নাও থাকে, তাহলে কি তার ডায়াবেটিস হবে না? হ্যাঁ, হবে। কারণ আমরা এশিয়ানরা জেনেটিক কারণে আমাদের সম্ভাবনা অনেক বেশি, এবং সেটা ওই 3 জিন ফেনোটাইপের জন্য। তাহলে 3 জিন ফেনোটাইপটা কি না, দেখা গেছে আমাদের পূর্বপুরুষরা একটা সময় দুর্ভিক্ষের কবলে পড়েছিল। তখন নেচার কিছু জিনকে সিলেক্ট করেছিল, যেগুলো কিনা এনার্জি সঞ্চয় করবে ফ্যাটের মধ্যে, যেগুলো এনার্জি খরচ করতে দেবে না, তো মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। সেই জিনটা হচ্ছে 3 জিন। এবার যখন আমাদের মধ্যে খাওয়ার দাওয়ারের প্রতুলতা এলো, মানে আর অভাব নেই, তখন এই জিনগুলো থাকার ফলে এরা কি করলো, আননেসেসারি শরীরের মধ্যে শক্তি জমিয়ে রাখলো ফ্যাটের মধ্যে। ফলে আমরা কি মোটা হতে শুরু করলাম, এবং সেটা এক সময়ের যেটা আমাদের আটকাতো, মানে আমাদের রক্ষা কবচ হিসাবে ছিল, সেটা এখন হয়ে গেল আমাদের অপোনেন্ট হয়ে গেল বা ভিলেন হয়ে গেল, এবং ডায়াবেটিসের রিস্কটা আমাদের বেড়ে গেল। ঠিক আছে, তার মানে যার বংশগত নেই সেও কিন্তু একটা রিস্কের মধ্যে পড়ল। বেশ, ডক্টর ভট্টাচার্য, আমরা যারা 20s 30s-এর মানুষ যারা, তারা বেশি ডায়াবেটিস আক্রান্ত হচ্ছি, তাদের ক্ষেত্রে ঝুঁকিটা বাড়ছে, এটাই আমরা এখন লক্ষ্য করছি। আর ধরুন দৃশ্যত মোটা নয়, স্থূলাকার নয়, তা সত্ত্বেও তাদের মধ্যে ঝুঁকি একটা থাকছে। এখানেই একটা প্রশ্ন উঠছে, আমাদের মা বাবার ক্ষেত্রে, আমি যদি বলি জেনারেশন টু জেনারেশন, কোথাও গিয়ে একটা কি চেঞ্জ হয়েছে, একটা বদল এসেছে, যার জন্যই ঝুঁকিটা বাড়ছে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার? অবশ্যই, খুব ভালো প্রশ্ন। তার প্রধান কারণ সম্ভবত লাইফস্টাইল চেঞ্জ, অর্থাৎ জীবনযাত্রার পরিবর্তন। আমাদের
খুব ড্রাস্টিক্যালি হঠাৎ করেই আমাদের শারীরিক পরিশ্রম অনেকটা কমে গেছে এবং আমাদের ক্যালোরিক ইনটেক অনেকটা বেড়ে গেছে। সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের একটা জিনগত একটা তো সমস্যা ছিলই, তার উপরে এই হঠাৎ আমাদের জীবনযাত্রার পরিবর্তনে আমাদের কিন্তু সুগার হওয়ার বা ডায়াবেটিস হওয়ার প্রবণতা অনেক গুণ বেড়ে গেছে। দ্বিতীয় আসি ওজনের কথায়। আমরা কিন্তু এখন দেখছি যে ওজন বাড়ার প্রবণতা কিন্তু শুধু শহরাঞ্চলে নয়, গ্রামাঞ্চলেও এখন অনেক অনেক বেশি। সেই জন্য অ্যাডোলেসেন্ট মানে বয়ঃসন্ধির সময় থেকে শুরু করলে আর্লি ইয়াং এজ, সেই সময় কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস অনেক বেশি হচ্ছে। সুতরাং এই যে পরিবর্তন টাইপ 2 ডায়াবেটিসের বাড়া এবং সেটা অল্প বয়সীদের মধ্যে ক্রমশ বাড়া, তার একটা বড় কারণ আমাদের জীবনযাত্রার পরিবর্তন। আর এই যে দৃশ্যত মোটা নন, কিন্তু অনেকের সেন্ট্রাল ওবেসিটি অর্থাৎ পেটে যদি ফ্যাট বেশি থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু ইনসুলিন ভালো কাজ করে না এবং সুগার হওয়ার প্রবণতা বাড়ে। আর এই ক্ষেত্রে আমার একটা বিষয় মাথায় আসছে, এই প্রশ্নটা আপনাকে আমি করতে চাইবো ডক্টর তারিনিয়া, যে এই যে পেটের চর্বির কথা উল্লেখ করলেন ডক্টর ভট্টাচার্য, এই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক সময় দেখি ভারতীয়দের ক্ষেত্রে এটা বোঝা যায় যে বিএমআই রেট নর্মাল, কিন্তু পেটের চর্বি বেশি, ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা সেটা বেশি, সেক্ষেত্রে ঝুঁকির তো আছেই। আর কি কি উপসর্গ থাকতে পারে যে ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এর ক্ষেত্রে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে? সমস্যা এটাই যে বিএমআই দিয়ে আমরা পুরোপুরি ভিসারাল ফ্যাট, যেটা রানা স্যার বলছিলেন, যে সেটার এস্টিমেট আমরা অতটা ভালো পেতে পারি না। তো তার জন্য কিছু কিছু উপায় হচ্ছে ওয়েস্ট সার্কামফারেন্স, যেরকম একটা অপশন, সেখানে একটা মেজারিং টেপ নিয়ে আমরা পেশেন্টের ধরুন ওয়েস্ট এর মেজারমেন্টটা নিলাম, তার কিছু কাট অফ আছে, সেটাও রিজিয়ন টু রিজিয়ন ভেরি করতে পারে। যেরকম এখানকার জন্য 80 সেন্টিমিটার ফর উইমেন আর 90 সেন্টিমিটার পুরুষদের জন্য, তার উপরে যদি ওয়েস্ট সার্কামফারেন্স হয়ে যায় তো সেটা একটা খারাপ, মানে সেটা বেশি। এর ছাড়া ওয়েস্ট হিপ রেশিও আমরা ইউজ করতে পারি, তারও কিছু কাট অফ আছে, যেরকম 0.9-এর ওপরে ফর মেন অ্যান্ড 0.8 ফর উইমেন। তার ছাড়া আমরা যদি আরও ভালো ফ্যাট এস্টিমেশন চাই, আমাদের ডেক্সা স্ক্যান বা সিটি স্ক্যান এগুলো করেও ফ্যাট পার্সেন্টেজের এস্টিমেশন করে একটা আইডিয়া করা যেতে পারে। ডক্টর মাইতি, এটা আমাদের একটা দৈনন্দিন সমস্যা বলতে পারেন। ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, আমাদের স্টেপল ফুড ভাত, রুটি, মাছ, দৈনন্দিন জীবনে এই খাদ্যগুলো আমরা ছাড়তে পারি না, কিন্তু এই ডায়াবেটিসের ক্ষেত্রে এরাই তো ভিলেন হয়ে দাঁড়ায়, যেটা এখন শুনতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একটু বলুন না, কোনো উপায় আছে কি যে এই খাদ্যাভ্যাস থেকে আমাদের বেরোতেও হবে না, আমাদের স্টেপল ফুডগুলো আমাদের জন্য সুষম এবং তার সঙ্গে ব্লাড সুগার ফ্রেন্ডলি হয়ে উঠতে পারে? একটা জিনিস ইম্পর্ট্যান্ট, যে এই ডায়েটটা মূলত নির্ভর করে ভৌগোলিক অঞ্চলের ওপরে। আজকে যেমন এই পশ্চিমবঙ্গে রুটি হয়, মানে চালটা বেশি হয় বলে আমরা মুড়ি বা ভাত খাই। রুটি তো একসময় আমরা অতটা খেতাম না, তাও রুটি খাই। আর শাকসবজি, মাছ আমরা যেহেতু একদম গঙ্গার মানে বঙ্গোপসাগরের আশেপাশে, গঙ্গার আশেপাশে, তো আমরা এগুলোই খাই। আবার আপনি যদি একটু নর্থে চলে যান, রাজস্থান বা ওখানে গিয়ে দেখবে ওদের কিন্তু স্টেপল ডায়েটে রাইস অতটা নেই, গম বেস ডায়েট আছে, জোয়ার বাজরা আছে। এখন একটা দেখা যাচ্ছে যে ওটস খাও, জোয়ার বাজরা রুটি খাও, এগুলোতে আর কিছু নেই, এগুলো কার্বোহাইড্রেট সবার মধ্যেই আছে, কিন্তু ফাইবার কন্টেন্টটা একটু ডিফারেন্ট। কিন্তু খাবারের মধ্যে তো একটা টেস্টেরও ব্যাপার আছে, একটা মন ভালো হওয়ারও ব্যাপার আছে, সেটাও ইম্পর্ট্যান্ট। ফলে আমার মনে হয় ভৌগোলিক রিজনের উপর বেস করে সেই ডায়েটকে প্রত্যাখ্যান করা উচিত নয়। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের একটা ব্যালেন্স মেনটেন করতে হবে, যেটা পূর্বপুরুষরা করতেন। তারা কিন্তু হোমমেড ভাত, ডাল, শাকসবজিই খেতেন এবং আমরাও সেটা খেতে পারি। কিন্তু আগেকার মানুষ যতটা খেত আমরা যতটা খেতে পারি না, খেলে সেটা বিপদ হবে। আগেকার মানুষের মধ্যে পরিশ্রম অনেক বেশি ছিল, আজকালকার দিনে মানুষ খুব কুড়ে হয়ে গেছে। তাহলে সেই যেখানে পরিশ্রম নেই, অথচ আমরা ওই খাবারটা যদি আগের মতোই খাই, তাহলে সেটা এক্সেস হয়ে যাবে আর ওই থ্রিপ্টিজিন থাকার জন্য ওটা ফ্যাট তৈরি করবে। সুতরাং এই শাকসবজি, ডাল, মাছ এটা খুবই দরকার, এবং বিশেষ করে শাকসবজির মধ্যে ফাইবার আছে, ডালে প্রোটিন আছে, মাছে প্রোটিন আছে। এবং আমরা জানি যে ব্যালেন্স প্রোটিন কিন্তু ভেজিটেবল প্রোটিন, মানে ডাল, সয়াবিন, যত ধরনের ডাল আছে, রাজমা, আর এইদিকে অ্যানিম্যাল প্রোটিন, মাছ, ডিম, মাংস, ছানা। তো এগুলোর ব্যালেন্স মেনটেন করতে হবে, কোনো একটা প্রোটিন সুষম নয়। সুতরাং ব্যালেন্স প্রোটিন যেটা বাঙালিরা নিতে অভ্যস্ত, সেটা কিন্তু ভালোই ছিল। তো আজকাল আমরা এগুলো ছেড়ে কি করছি? আমরা ফাস্টফুড নিচ্ছি,
ফ্রাইড ফুড নিচ্ছি, ডিপ ফ্রাই করা নিচ্ছি, তার ফলে জিনিসগুলো খারাপের দিকে হয়ে যাচ্ছে। সুতরাং আগের ফুডকে কিভাবে ব্যবহার করা যাবে, আমাদের এখন পরিশ্রমের কথা মাথায় রেখে আমরা কার্বোহাইড্রেটটা একটু কম নেব। সুতরাং ভাত, রুটি, মুড়ি পরিমাণটা স্টার্চ জাতীয় ওটা একটু কম নেব। আমরা শাকসবজি বেশি বাড়াবো, সেখানেও আমাদের কার্বোহাইড্রেট আছে, কিন্তু সেগুলো পলিস্যাকারাইড আছে, তার মানে পরিমাণটা মাথায় রাখতে হবে। পরিমাণটা মাথায় রাখতে। আর আমাদের প্রোটিন নিতে হবে, সেটা ভেজিটেবল প্রোটিন, ডাল আমরা নর্মালি খাই, আর অ্যানিম্যাল প্রোটিন আমাদের মাছ থাকে। সুতরাং আমাদের ডায়েট, যেটা পূর্বপুরুষদের ডায়েট, খুবই ভালো ডায়েট, এবং সেটাকে ব্যালেন্সড ওয়েতে নিতে হবে। বেশ, ডায়াবেটিস পে চর্চা এই বিশেষ অনুষ্ঠানে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আলোচনায়। ফিরে এলাম বিরতির পর, দেখছেন ডায়াবেটিস পে চর্চা। ডক্টর ভট্টাচার্য, এখন ট্রেন্ডিং খুব যে ঘি খাওয়া ভালো, সপ্তাহে 2-3 দিন ঘি খাওয়া ভালো, কিন্তু ঘি কতটা ভালো? এই যে রিফাইন্ড অয়েলে রান্না করার ক্ষেত্রে আমরা যেরকম ভাবি যে রিফাইন্ড অয়েলে খাচ্ছি, ঘিয়ে রান্না করলে কি বেশি ভালো হবে? ঘিয়ের উপযোগিতা ডায়াবেটিসের ক্ষেত্রে কতটা? আমার মনে হয় খুব কয়েকটা জিনিস মনে রাখলে খুব সহজে ব্যাপারটা বোঝা যাবে। এক, তেল জাতীয় খাবারটা লিমিট করতে হবে, সেটা রিফাইন্ড অয়েল হোক, ঘি হোক বা কোল্ড প্রেস হোক, যেরকম সর্ষের তেল, এই জাতীয় খাবারগুলোর তুলনায় কম করতে হবে। কোনো অবস্থায় দিনে 30 গ্রামের বেশি নয়, এবং যাদের স্থূলতা রয়েছে, ওজন বেশি, তাদের ক্ষেত্রে চেষ্টা করা হয় এটা 20 গ্রামের মধ্যে নামিয়ে আনতে। তো এটা পার হেড হিসেব, ঠিক আছে? এবার দ্বিতীয়টা কি না, আমরা যদি রিফাইন্ড অয়েলও ইউজ করি, তাতে কিন্তু খুব কড়া করে ভাজে, যেটা ডিপ ফ্রাই, সেটা করা যাবে না। এবং বিশেষ করে রিফাইন্ড অয়েল যেগুলো পলি আনস্যাচুরেটেড ফ্যাট থাকে, সেগুলো আমরা যদি বারবার করে এক তেল ব্যবহার করি ভাজার জন্য, সেটা কিন্তু মারাত্মক, কারণ সেক্ষেত্রে এই খুব অতিরিক্ত উত্তাপে এগুলো ট্রান্স ফ্যাটে পরিবর্তন হয়ে যায়, যেগুলো কিন্তু হার্টের ক্ষতি করতে পারে। তাহলে ঘি কি একদম নিরাপদ? সেটাও নয়। ঘি যদি অতিরিক্ত হয়, তাতেও স্যাচুরেটেড ফ্যাট আছে, সেটাও অতিরিক্ত খাওয়া ভালো নয়। সুতরাং আবার যেরকম এই কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আলোচনা হলো, ব্যালেন্সের কথা আবার চলে আসছে, এবং মাথায় রাখতে হবে টোটাল এই যে ফ্যাট জাতীয় খাবার, সেটা লিমিটের মধ্যে রাখতে হবে। 2, বিভিন্ন ধরনের তেল যদি আমরা মিশিয়ে খাই, মানে একটু ঘি খেলাম একদিন বা অল্প পরিমাণে, তার সাথে একটু কোল্ড প্রেস মানে সর্ষের তেল খানিকটা, তার সাথে আমরা যোগ করলাম একটু রিফাইন্ড অয়েল, এই বিভিন্ন ধরনের তেল জাতীয় খাবার আমরা যদি মিশিয়ে খাই, সেটা শরীরের জন্য তুলনায় ভালো। কিন্তু মাথায় রাখতে হবে টোটাল অ্যামাউন্টটা যেন কখনোই ছাড়িয়ে না যায়, যেটা আজকাল ভাজাভুজির মধ্যে এবং প্রচুর পরিমাণে থাকে বাইরের খাবারের মধ্যে। ডক্টর তারিণীয়া, ডায়াবেটিস রিভার্সাল কি আদৌ সম্ভব? আপনি কি মনে করেন, যদি একটু বুঝিয়ে বলেন। বেসিক্যালি আমাদের যেটা মাথায় রাখতে হবে যে ডায়াবেটিস রিভার্সাল ও রেমিশন এরম একটা সিচুয়েশন যেখানে পেশেন্টের সুগারটা নর্মাল আছে, কিন্তু তার কোনো ওষুধ, কোনো ফার্মাকোথেরাপির প্রয়োজন হচ্ছে না। বাট মাথায় আমাদের এটা রাখতে হবে যে এই রেমিশন বা রিভার্সাল স্টেটটা, এটা কিন্তু কোনো পার্মানেন্ট স্টেট না, এটা ওই পয়েন্ট অফ টাইম। তো যদি পেশেন্ট ধরুন কোনো রকমের স্ট্রেসার চলে এলো, বেশি খাবার হয়ে গেল, এক্সারসাইজ হলো না, তো এই স্টেটটা কিন্তু আবার পরে গিয়ে ওভার ডায়াবেটিস স্টেটে হয়ে যেতে পারে। তাই জন্য ইভেন ডিউরিং দ্য পিরিয়ড অফ রেমিশন পেশেন্টকে ডায়েট এবং এক্সারসাইজ মেনটেন করে যেতে হবে, এবং রুটিন চেক আপও করতে হবে। তো এবার কাকে আমরা বলবো রেমিশন? যদি HbA1c, যেটা আমাদের 3 মাসের অ্যাভারেজের একটা আইডিয়া দেয়, সেটা যদি লেস দ্যান 6.5 থাকে ফর অ্যাটলিস্ট 3 মাসের জন্য উইদাউট মানে কোনো ওষুধ ছাড়া, তো তাকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই পেশেন্টটা এখন রেমিশন বা রিভার্সালে আছে। কিন্তু যেটা আমি বললাম, স্টেটটা কিন্তু পার্মানেন্ট নয়, তাই তাকে সতর্ক থাকতে হবে, ডায়েট এক্সারসাইজ মেনটেন করতে হবে। এবার কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা ভাবতে পারবো? তো ধরুন যেরকম টাইপ 1 ডায়াবেটিস, এরা সম্পূর্ণভাবে ইনসুলিনের উপরে ডিপেন্ডেন্ট, তো এনাদের ক্ষেত্রে আমরা ডায়াবেটিস রিভার্সালটাকে মাথায় আনবো না। কিন্তু ধরুন কোনো পেশেন্ট যে নর্মাল আছে, তার কোনো সুগার নেই, কোনো কারণে তাকে স্টেরয়েডের মতো কোনো ওষুধ দেওয়া হয়েছে, আমরা তো জানি স্টেরয়েড খুব প্রয়োজন হয় আমাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে। এবার সেই স্টেরয়েডের জন্য তার সুগারটা একটা টেম্পোরারি পিরিয়ডের জন্য হাই হয়ে গেল, দেখা গেল হয়তো স্টেরয়েডটা বন্ধ করে দেওয়ার পর একটা চান্স আছে যে সুগারটা নিজের থেকেই নর্মাল হয়ে যাবে। প্রেগন্যান্সি ইনডিউসড তো হয়। প্রেগন্যান্সি ইনডিউসড ডায়াবেটিসটা আর একটা, এবার সেটাকে আমরা বলি 2 রকম হতে পারে। প্রেগন্যান্সিতে কেউ প্রিভিয়াসলি ডায়াবেটিক ছিল বা ফার্স্ট টাইম প্রেগন্যান্সিতে ডিটেক্ট হলো, তো সেই ক্ষেত্রে হতে পারে যে সেই পেশেন্টেরও আফটার দ্য ডেলিভারি সুগারটা নর্মাল হয়ে গেল, কিন্তু তারও একটা চান্স রয়ে গেল ফিউচারে থাকার। তো যে ক্ষেত্রেই হোক, বা আরেকটা এক্সাম্পল হয়, কখনো পেশেন্ট আমাদের কাছে প্রথমবার এসছে, প্রচণ্ড মোটা, ডায়েট আর সব কিছু ইরেগুলার, তার ক্ষেত্রে আমরা ধরুন হালকা ওষুধ দিলাম আর বললাম তুমি ডায়েট এক্সারসাইজ ঠিক করে করো, তো এই করতে করতে দেখা গেল হয়তো ওষুধটা বন্ধ হয়ে গেল, আর তারপরে তার সেটা সুগারটা মেনটেন রইল উইদাউট এনি মেডিসিনস। তো যাই হোক, এটাকেই আমরা রিভার্সাল বা রেমিশন বলি, কিন্তু মেসেজ এটাই হবে যে ডিউরিং দ্য পিরিয়ড অফ রেমিশন বা রিভার্সালও পেশেন্টকে সতর্ক থাকতে হবে। ডক্টর মাইতি,
আরবান লাইফস্টাইল, প্রবল স্ট্রেস, মানসিক চাপ, কাজের জন্য ঘুমের অভাব হচ্ছে। যারা ডায়াবেটিসে আক্রান্ত, সুগার লেভেলের এর ইম্প্যাক্ট কতটা? এখনকার দিনকাল ভেবে যে এখন সভ্যতার সাথে সাথে সিভিলাইজেশনের যেমন কিছু সুফলও আছে, তেমনি কিছু কুফলও আছে। এই যে সবাই আমরা চাকরি করছি, কাজ করছি, কাজের ধরন পাল্টে যাচ্ছে। তার ফলে অনেক সময় দেখা যায় পার্টিকুলারলি আইটি সেক্টরে যারা সারা রাত জেগে কাজ করেন এবং দিনের বেলায় ঘুমোতে যান, এতে করে কী হয় যে হরমোনাল মিলিউটা বডির, যেটা গুড হরমোনস, ভালো হরমোনস, সেগুলো ঠিকমতো সিক্রেশন হয় না। তাতে পরে কী হয়, আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ে এবং আমাদের মধ্যে ওই অ্যাবডোমিনাল ওবেসিটি বলুন, এমনি ফ্যাটি হওয়ার প্রবণতা বাড়ে। প্লাস স্ট্রেস হলে, আমরা সবসময় জানি, এটা সবাই জানে, স্ট্রেস হলে কিছু হরমোনস বেরোয় অ্যাপার্ট ফ্রম ওই স্টেরয়েড ছাড়াও ক্যাটেকোলামিনস, যেগুলো বডির জন্য অন্য সময়ে মানে এরা বডিকে রক্ষা করলেও কিন্তু আবার বেশি পরিমাণে হলে সেটা বডির জন্য বিপজ্জনক। এই ক্যাটেকোলামিনস এবং স্টেরয়েড যেগুলো স্ট্রেসে বেরোয়, সেগুলো কি করে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে বাড়িয়ে দেয়। তার ফলেই আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হলে কি হবে, সুগারটা ইউটিলাইজেশন হবে না টিস্যুতে, তার ফলে সুগারটা বাড়তে শুরু করবে। সুতরাং আমাদের এই সভ্যতার সিভিলাইজেশনের জন্য যে প্রবলেম, পার্টিকুলারলি স্ট্রেস, সেটা আমাদের অনেকভাবেই ক্ষতি করে। এছাড়াও সুগারের পাশাপাশি এগুলো ব্লাড প্রেশারও বাড়িয়ে দেয়, সেটাও আবার সুগারের সঙ্গে যোগ হয়ে গেলে সেটা আরও বডির জন্য ক্ষতিকারক। ডক্টর ভট্টাচার্য, আমাদের একটা ধারণা আছে, প্রচলিত ধারণা, আমাকে যদি ডক্টর একবার ইনসুলিন নিতে বলেন, এটা সারা জীবনের মতো আমার সঙ্গে চলতে থাকবে। এই ধারণাটা কতটা সত্যি, বা এর ব্যাখ্যাটা যদি একটু দেন, যে ইনসুলিন থেরাপি সম্পর্কে আমাদের সচেতনতার অভাব রয়েছে। ঠিক, ইনসুলিনের ব্যাপারে একটা কথা বলার, প্রথম বুঝতে হবে যে ইনসুলিন একটা ডায়াবেটিসের ওষুধ। অন্য ওষুধ যেরকম ওষুধ, এটাও একটা ওষুধ, এটা আলাদা করে ভাবার কোনো কারণ নেই। ইনসুলিন হচ্ছে আমাদের দেহে যে তৈরি হয় প্যানক্রিয়াস থেকে, সেটাই বাইরে থেকে দেওয়া হয় কারুর কারুর ক্ষেত্রে। এটা গেল এক। দুই হচ্ছে, আমরা যদি ইনসুলিন ব্যবহার শুরু করি, কতদিন ইনসুলিন চলবে সেটা কিন্তু নির্ভর করে কেন আমরা ইনসুলিন দিচ্ছি তার উপর। এটা কিন্তু ইনসুলিন শুরু করা হলো কিনা তার উপর নির্ভর করছে না। অর্থাৎ আমাদের যদি এমন একটা অসুবিধা হয়, যার সুগার 2টো ট্যাবলেট খেয়ে খুব ভালো কন্ট্রোল আছে, কিন্তু উনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তার একটা অপারেশন হবে, তার আগে অনেক সময় 5-6 দিনের জন্য ইনসুলিন দেওয়া হয়, অপারেশন হয়ে গেলে ইনসুলিন বন্ধ। এই যে প্রেগন্যান্সি ডায়াবেটিসের কথা একটু আগে হচ্ছিল, অনেক সময় ইনসুলিন দেওয়া হয়, ডেলিভারির পরে ইনসুলিন বন্ধ। অনেক ক্ষেত্রে আমাদের ধরা হয়, যখন ডায়াবেটিস প্রথম রোগী আমাদের কাছে আসেন খুব হাই সুগার নিয়ে, অনেক সময় আমরা প্রথমে ইনসুলিন দিই 1-1.5 মাস, বরং তাতে দেখা গেছে যে ভবিষ্যতে তার ইনসুলিন লাগার সম্ভাবনা অনেক কমে যায় যদি শুরুতে আমরা ইনসুলিন দিয়ে চিকিৎসা করি তাদের ক্ষেত্রে। সুতরাং ইনসুলিন ব্যবহার একবার করা মানেই যে ইনসুলিন লাইফ লং লাগবে তা নয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে করুন তার সুগারের 4-5টা ওষুধ চলছে, সুগার কন্ট্রোল হচ্ছে না, আমরা মনে করলাম যে ওনার ইনসুলিন সাথে দরকার, তো সেক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনাই থাকবে হয়তো ইনসুলিনটা লং টার্ম চলবে যদি অনেকগুলো ট্যাবলেট খেয়ে কন্ট্রোল না হয়। আর এই যে একটু অন্যান্য ধরনের ডায়াবেটিসের কথা প্রথমে উঠেছিল, টাইপ 1 ডায়াবেটিসে মনে রাখতে হবে ইনসুলিন হচ্ছে একমাত্র ওষুধ এখন অবধি পৃথিবীতে। কোনো অবস্থায় টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন বন্ধ করা যাবে না। সুতরাং আবারও মূল কথা হচ্ছে, কতদিন ইনসুলিন চলবে, কেন চলবে, নির্ভর করছে আমরা ইনসুলিন কেন শুরু করছি তার উপর। ডক্টর তারেনিয়া, রক্তের শর্করার পরীক্ষা, ব্লাড সুগার টেস্ট কখন নেওয়া উচিত? আর বিশেষ করে আমরা খাবার নেওয়ার আগে এবং খাবার নেওয়ার পরে আমরা ঠিক বুঝতে পারি না কোনটা বেশি গুরুত্বপূর্ণ, যদি একটু বুঝিয়ে বলেন। এবার আপনি যেটা বলছেন, একটা হচ্ছে ফাস্টিং, যেটা 8 থেকে 10 ঘন্টা না খেয়ে সকালবেলা নেওয়া হয়, আর একটা হচ্ছে পোস্ট প্র্যান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ, যেটা খাবারের ঠিক 2 ঘন্টা পরে নেওয়া হয়। এবার ব্যাপারটা হচ্ছে, সুগার যখন আমরা ম্যানেজ করব, আমাদের হোলিস্টিক ম্যানেজমেন্ট করতে হয়। কিছুক্ষণ আগে আমরা HbA1cও ডিসকাস করছিলাম, তো ফাস্টিং, পিপি, HbA1c তিনটেকেই আমাদের দেখতে হবে যাতে টার্গেটের মধ্যে থাকে। এবার ফাস্টিংটা হচ্ছে যেটা আমি বললাম, ওর একটা টার্গেট থাকে। ইভেন পোস্ট প্র্যান্ডিয়াল গ্লুকোজ, যে কারো ক্ষেত্রে আমরা বলবো সেটা 180-র নিচে রাখতে, কারো ক্ষেত্রে হয়তো আমরা আরও টাইট কন্ট্রোল করব। এখানে অনেকগুলো প্যারামিটার আছে। কেউ ধরুন ইয়াং ডায়াবেটিক পেশেন্ট আছে, তো তার ক্ষেত্রে মনিটরিংটা আমরা যেভাবে করব, কোনো বয়স্ক পেশেন্ট হলে তার ক্ষেত্রে টার্গেট বা মনিটরিং ডিফারেন্ট হতে পারে। আর সব কিছু ডিপেন্ড করে সেই সেটিংয়ের ওপরে। অনেক ধন্যবাদ। ডায়াবেটিস পে চর্চায় ডায়াবেটিস সংক্রান্ত অনেক তথ্য আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে জানছি, কিন্তু অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, তাই ডায়াবেটিস নিয়ে আমরা দর্শকদের জন্য ডক্টরদের কাছ থেকে কিছু বিশেষ পরামর্শ নিয়ে নেব। ডক্টর মাইতি, আমার একটাই কথা, যে যেহেতু টাইপ 2 ডায়াবেটিস উত্তরোত্তর বাড়ছে, সেখানে আমাদের জাস্ট কয়েকটা কথা মনে রাখতে হবে। এক হলো, আমাদের পরিমিত আহার করতে হবে এবং ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য
আমাদের নিতে হবে, যার মধ্যে থাকবে যথেষ্ট পরিমাণ শাকসবজি এবং ফল, যেটা আমরা অনেক সময় খাই না, আর মিল্ক প্রোডাক্ট। এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের নিয়মিত কিছু শরীরচর্চা করতেই হবে, এটা কোনোভাবেই এটাকে অবহেলা করা যাবে না। এবং আমি বলবো আরেকটা, এই শরীরচর্চার সাথে আমরা যদি একটু যোগা, একটু ব্রিদিং এক্সারসাইজ, মানে যেটাকে প্রাণায়াম অনেক সময় আমরা বলি, এগুলো করলে আমাদের মনে হয় এই মেন্টাল স্ট্রেসটা অনেকটা অ্যালিভিয়েট, মানে অনেকটা কমবে। আর লাস্ট আমাদের অ্যাডিকুয়েট স্লিপ, কারণ একটা ভালো মানে ঘুম হলে কিন্তু শরীরের সব কিছুই ঠিকঠাক হয়। সুতরাং পরিমিত আহার, নিয়মিত শরীরচর্চা আর ভালো ঘুম, এটাই ভালো থাকার চাবিকাঠি। ডক্টর ভট্টাচার্য কি পরামর্শ দিতে চাইবেন? ডায়াবেটিসের চিকিৎসার যদি আমি সামারাইজ করি একসাথে, এই খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, নিয়মিত ওষুধ নেওয়া, নিয়মিতভাবে ব্লাড টেস্ট করা যেরকমভাবে আপনার ডাক্তারবাবু সাজেস্ট করবেন, এবং বিভিন্ন ডায়াবেটিস সংক্রান্ত কমপ্লিকেশনের জন্য মনিটরিং করা যেরকম আপনার ডাক্তারবাবু সাহায্য করবেন, এই সবগুলো ঠিকঠাক করে করলে তবেই ডায়াবেটিসের চিকিৎসা হবে। যার জন্য যেটা, তার জন্য সেভাবে যেন এটা ফলো করা হয়, অর্থাৎ যেটা বলা হবে এই কমপ্লায়েন্স টু দ্য থেরাপি, এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। ডক্টর তারেনিয়া? আমাদের ডায়েট, এক্সারসাইজ, স্লিপ, তারপরে টাইমলি মেডিকেশনস নেওয়া, এইগুলোই মেন পিলার্স। তার সাথে সাথে আমাদের রুটিন চেকআপগুলো করতে হবে, নট জাস্ট যে আমরা শুধু সুগারের চেকআপটা করব। সুগার থেকে যে যে অর্গানগুলো ড্যামেজ হতে পারে, আমাদের রেটিনা ধরে নিতে পারে, তারপরে কিডনি ধরে নিতে পারে, এইগুলো যদি আমরা টাইমলি চেক করি তাহলে যে কমপ্লিকেশনসগুলো হবে সেগুলো আমরা আগে ডিটেক্ট করলে বেটার ম্যানেজ করতে পারবো। আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আলোচনায় এসে পরামর্শ দেওয়ার জন্য ডক্টর মাইতি, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। ডক্টর ভট্টাচার্য, আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। ডক্টর তারেনিয়া, আপনাকেও অনেক ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। আজকে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিশ্চয়ই আপনাদের কাজে আসবে আগামী দিনে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এবং যদি আগামী দিনে আরও টিপস চান বিশিষ্ট চিকিৎসকদের, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ লগ ইন করতে হবে, ডায়াবেটিস পে চর্চা, এবং সেই সঙ্গে আমাদের ইনস্টাগ্রাম, আমাদের ইউটিউব এবং এক্স হ্যান্ডেল ফলো করতে ভুলবেন না। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকবে জি 24 ঘন্টার পর্দায়। অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।